এটা তো একটা জুডিশিয়াল কিলিং বলা হয় এটাকে। এটা একটা মব ক্রিয়েট করা হয়েছে এবং তাদের একটা মানে নিজেদের মতো করে একটা ক্যাঙ্গারু কোর্ট বলা হয় যে ট্রাইব্যুনাল তারা গঠন করছে। এখানে বিচারক যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, ওবায়দুল হাসান একটা বোর্ডের মানে একটা ইসের চেয়ারম্যান ছিল, ট্রাইব্যুনাল 1 বা 2 এর চেয়ারম্যান ছিল। এরপরে নাইম নিজামুল হক, নাইম সম্ভবত কি নাম, যে স্কাইপি কেলেঙ্কারিতে যাকে পদ ছাড়তে হলো, এরকম মানুষদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। ওবায়দুল হাসান সে ছিল আওয়ামী লীগের একবারে খাস লোক, সে সহকারী বা অ্যাটর্নি জেনারেল ছিল আওয়ামী লীগের সময়। তার বাবা তার ভাই হচ্ছে আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত। সে পড়াশোনা করছে হচ্ছে এক সাবজেক্টে, এরপরে গিয়ে সে হচ্ছে মানে জার্নালিজমের স্টুডেন্ট, সেখান থেকে 2 বছরের কোর্স করেছে এলএলবি। সেই কোর্স করার পরে তিনি অ্যাডভোকেট হয়ে রাজনীতি করার জন্য অ্যাডভোকেট, সেখান থেকে সে হয়ে গেছেন প্রধান বিচারপতি। হয়তো তার যোগ্যতা ছিল, কিন্তু দলীয় বিবেচনায় এই মানুষগুলোকে নিয়োগ দেওয়ার ফলে ওইখানে যে সঠিক ট্রায়ালটা হবে না, এটা তো স্বাভাবিকভাবেই প্রমাণিত। এরপরে এখন তো আরও বেশি প্রমাণিত হয়েছে যে তারা এটা তাদের রাজনৈতিক প্রতিহিংসার জন্য এই কোর্টটা বা এই ট্রায়ালটা তারা করেছিল। বিশেষ করে যখন সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ প্যানেল আমাদের এটিএম আজহার ভাইকে বেকসুর খালাস দিলেন, একই অভিযোগ তার নামেই ছিল, তাকেও তো ফাঁসির রায় দেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত রেখেছে, সে বের হয়ে আসছে এবং আস্তে আস্তে তার আদালতের রায়ের রিভিউতে যে কথাগুলো বলা হয়েছে এর এগেনস্টে জামাতের অন্য যে রায়গুলো নেতা নামে যাদের নামে এটা করা হয়েছে তার রিভিউটাও আবার দাখিল করা হবে। আবার আশা করি এর মাধ্যমে জাতি আরও বেশি পরিষ্কার হয়ে যাবে যে এটা কী ধরনের অবিচার এই মানুষগুলোর নামে করা হয়েছে। এক একজনের মানে নাম সাজানো হয়েছে, সাক্ষীগুলোকে রেকর্ড করে নিয়ে আসা হয়েছে, আদালতে উপস্থিত থাকা সাক্ষীর ওই জবানবন্দিগুলো নিয়ে আসা হয়েছে। কোনো সাক্ষী এসে যখন বলছে যে আমাদের মানে না আমি রায় মানে দিব না, বিপক্ষে সাক্ষী দেব না, তাকে উঠায় নিয়ে ভারতে গুম করে ফেলা হয়েছে। এই ঘটনাগুলো এই আদালতের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তড়িঘড়ি করে এই বিচার প্রক্রিয়া করে জামাতের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে একবারে পঙ্গু করে ফেলতে চাইছে ইসলামকে। জামাত ইসলামকে মারার পরে অন্য ইসলামী দলগুলোকে মারাটা খুব সহজ একটা ব্যাপার। তারা মনে করছিল যে এই ফাঁসি দিয়ে, এটা শুধু বাংলাদেশে না, এগুলো যুগে যুগে পৃথিবীর বিভিন্ন জায়গার ইতিহাসগুলো এরকম যে নেতাকর্মীকে ফাঁসি দিয়ে দমিত করে তারা তাদের শাসন ক্ষমতাকে পাকাপোক্ত করতে চায়। সেই কাজটাই আওয়ামী লীগ করছে। এইটার ছিল হচ্ছে স্টার্টিং, এর মাধ্যমে তারা ফ্যাসিবাদের উত্থান ঘটেছিল, বিএনপির মতো দলকে তারা শেষ করে দিয়েছিল, পঙ্গু বানায় ফেলছিল। একবারে যখন মনে চাচ্ছে তখন তাদের নেতাকে জেলখানা থেকে বের করতেছে, যখন মনে চাচ্ছে না। ভিতরে আছে খালেদা জিয়ার মতো নেতা, সে দীর্ঘদিন ধরে একেবারে অসুস্থ অবস্থায় কারাগারে গৃহবন্দী করে তাকে রাখা হয়েছে। তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বিদেশে মুসলেখা নিয়ে তার চলে যেতে হয়েছে, এই দেশ থেকে রাজনীতি করবে না, এত ভয়ঙ্কর একটা সিচুয়েশন করে দেওয়া হয়েছিল। মহাসচিবের মানে বিএনপির মতো দলের মহাসচিব ইচ্ছা হইতো নির্বাচনের আগে তাকে গ্রেপ্তার করে নিয়ে চলে যেত, স্ট্যান্ডিং কমিটির সদস্যগুলোকে গ্রেপ্তার করে নিয়ে চলে যেত। এইভাবেই তো তারা এই কাজগুলো করছে। কোনো দল যেন মুখ উঁচু করে দিয়ে কথা বলতে না পারে। আর জামাত বা ইসলামী ছাত্র শিবির তো একটা বড় ফোর্স এই বাংলাদেশে, যারা অর্গানাইজড সংগঠিত, এবং আমাদের জীবন গেলেও আমরা আমাদের আদর্শ থেকে বিচ্যুত হই না। সুতরাং এইটাকে ভয় পাওয়া স্বাভাবিক। আর এটাকে একেবারে রুট থেকে কিভাবে ধ্বংস করা যায় সেই পরিকল্পনা তো আওয়ামী লীগের ছিলই, তারই একটা অংশ হিসেবে তারা এই সাজানো এই কোডটা তৈরি করছে। আমাদের মীর কাসেম আলী মিন্টু ভাই বা কামারুজ্জামান ভাই, তারা হচ্ছে 1977 সালে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিল। তো ইসলামী ছাত্র শিবিরের সভাপতি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যখন তারা ছিল, সেই হিসেব করলে তাদের 1971 সালের বয়স তো মনে হয় 10-12 বছর বা এরকম বয়স হবে। এরকম সময় সে রাজাকার, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, এই সেই অভিযোগ করে তাদেরকে ট্রায়াল করা হয়েছে। এগুলো একেবারে কল্পনাপ্রসূত কিছু রায় তারা দিয়েছে, এবং এগুলো উপর থেকে নির্দেশ আসতো, এগুলো একেবারে লিখিত ছিল, কোনো কথাই শুনতো না, শুধু রায় পরে শোনায় দিত, ফাঁসির রায়। এবং এই জিনিসগুলো তারা তো করছে কন্টিনিউয়াসলি। এগুলো আস্তে আস্তে প্রকাশ পাবে, মানুষ জাতি বুঝতে পারবে এই বিচারের নামে যে অবিচারগুলো করা হয়েছে। আচ্ছা, আমরা আসলে মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি যে বাংলাদেশ জামাত ইসলামী দলগুলোকে নিয়ে ঐক্যের রাজনীতির দিকে ধাবিত হচ্ছে। ইসলামী ছাত্র শিবির কাছে ইসলামিক ছাত্র সংগঠনগুলোকে নিয়ে এরকম কোনো চিন্তা ভাবনা করছে কিনা? বিভিন্ন ইস্যু নিয়ে তো ঐক্য তৈরি হয়। এখন তো ঐক্য তৈরি করার মতো বা ঐক্য হওয়ার মতো কোনো ইস্যু ছাত্র সংগঠন হিসেবে আমরা সামনে দেখতে পাচ্ছি না। যদি এরকম প্রয়োজনীয়তা আমরা ফিল করি সামনে, হয়তো একই প্ল্যাটফর্মে এসে আবার ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করব। ঐক্য হওয়ার তো একটা পারপাস থাকে।
আর প্রত্যেকটা সংগঠনের ভিন্ন ভিন্ন আইডিওলজি আছে, ভিন্ন ভিন্ন এজেন্ডা নিয়ে তারা কাজ করে। সুতরাং দীর্ঘমেয়াদী ঐক্য থাকার তো কোনো প্রয়োজনীয়তা নাই। জামাত ইসলামী সামনে নির্বাচনকে কেন্দ্র করে সকল মানে রাজনৈতিক দল, ইসলামিক রাজনৈতিক দলকে অ্যাকোমোডেট করার চেষ্টা করছে, লিবারেল যে দলগুলো আছে তাদেরকে অ্যাকোমোডেট করার চেষ্টা করছে। এটা দেয়ার পার্ট অফ দেয়ার পলিটিক্স। ইসলামী ছাত্র শিবিরের সাথে সকল ছাত্র সংগঠনের ভালো সম্পর্ক আছে। আমরা মাঝে মাঝে বসি, কিছুদিন আগেও আমরা বসেছিলাম, 5 আগস্টের পরে একাধিকবার আমরা ছাত্র সংগঠনগুলো নিয়ে আমাদের কেন্দ্রীয় অফিসে আমরা বসেছিলাম। তাদের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে। পারস্পরিক বিভিন্ন বিষয়, দেশের যখন ক্রাইসিস হয় যৌথভাবে বিবৃতি দেয়া, তারপরে তাদের কনসার্ন নিয়ে বিভিন্ন কর্মসূচি দেয়া, আমরা কি করতে পারি, বিভিন্ন ইস্যু যখন সামনে আসে আমরা পারস্পরিক বোঝাপড়ার মধ্যে দিয়ে চেষ্টা করি। এখন পর্যন্ত আমরা কাজ করে যাচ্ছি। ছাত্র সংগঠন সবার সাথে আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো সম্পর্ক আছে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।